এই দেখুন কালেক্টর সাহেব, আর রণধীর সিং বাবু বলেছেন এটা তো একটা নমুনা মাত্র, আর যদি বলেন তো সামনে মাসে আরো পাঠিয়ে দেবো। কি নাম বললেন যেন? আগে রণধীর সিং বাবু। আরে না, আপনার। আগে আমার নাম ফুলচাঁদ। ফুলচাঁদ বাবু। আগে ফুলচাঁদ বাবু, কাল আপনার রণধীর সিং বাবু কি করছেন? ফ্রি আছেন, একদম ফ্রি আছেন। যদি বলেন তো কালকে ওনার ফার্ম হাউসে ডিনারের ব্যবস্থা করছি, বৌদিকে নিয়ে আসুন। বাস ডিনার? আরে আপনার কাছে আর কিসের লজ্জা, হুকুম করুন, যা বলবেন পাঠিয়ে দেবো। আচ্ছা, যা বলবো। হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু কালও আমার একটু অসুবিধা মনে হচ্ছে। কেন? কারণ কাল যখন আপনার রণধীর সিং বাবু ডিনার করবেন না, সেখানে আপনার বৌদি তো কি, আমার আসাটাও একটু মুশকিল হয়ে যাবে। কারণ কাল আপনার রণধীর সিং বাবু ডিনার করবেন জেলের লক আপে। এখন আপনি এখান থেকে নিয়ে যাবেন নাকি আমি আপনাকে বাইরে অবধি ছাড়তে আসবো? দেখুন বাবু সাহেব, হ্যাঁ, আপনার রণধীর সিং বাবুকে বলবেন ওনার এই কাণ্ডের জন্য আমি যদি ওনার হাতে হাত করা না পড়াই, তাহলে আমিও গজরৌলার ডেপুটি কালেক্টর নই। আচ্ছা এই কথা, তাহলে একটা কথা আপনিও আমার থেকে শুনে নিন। যদি রঞ্জিত সিং বাবু আপনাকে আপনার জায়গাটা না দেখিয়ে দেয় না, তাহলে উনিও আজকের দিনে গজরালার সবচেয়ে বড় কাঠের ব্যবসায়ী নন। আমাকে হুমকি দিচ্ছেন? আপনাকে আর আপনার রণধীর সিং বাবুকে এই হুমকি ভীষণ ভীষণ, দাঁড়াও, কষ্ট দেবে। বেরো এখান থেকে। দেখুন আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি। সুকন্যা, ওই চাটা দিতে হবে না, আমাদের অতিথি একটু তাড়ায় ছিলেন। সুকন্যা, সুকন্যা। মা, তুমি সুকন্যাকে দেখেছো? আরে গেছে হয়তো কোথাও, আজ অব্দি কোনোদিন আমায় বলে গেছে? ও খুব মাথায় চড়িয়ে রেখেছিস তুই ওকে, দেখবি একদিন খুব পস্তাবি তুই। তুমি আরাম করো, ও এখানেই কোথাও আছে হয়তো। কি বলবো রঞ্জিত সিং বাবু, এত অপমান যে হয়েছে আমার, টাকা ভর্তি ব্যাগ আমার মুখের উপর ছুঁড়ে মারলো আর ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিল। 2 টাকা সরকারি চাকুরে। আমি বলে দিচ্ছি আপনাকে, জঙ্গলের ওই টেন্ডারটা ভুলে যান, আপনি পাবেন না ওটা আপনি এবছরে। আর হ্যালো হ্যালো, কেটে দিল। কোনো দোষ নেই, তবু আমাকেই পিছে যাচ্ছে। দিনটাই খারাপ ছিল আজ। ওই কালেক্টর, এই পাথর কি কি আর দেখাবে ঠাকুর। আরে কে ওখানে? আরে কে ওখানে গোয়েন্দাগিরি করছে? আরে কে আছে কেউ বলবে? আরে সামনে আয় না, কে আছে? আরে কে আছে রে?
গোয়েল, ডেপুটি কালেক্টর গজরালা, বলুন এখানে কেন এসেছেন? আজমের থেকে 2 মাস আগে আমার এখানে পোস্টিং হয়েছিল। যবে থেকে আমি ওখানে গেছি তবে থেকে ওখানকার ভ্রষ্টাচারের বিরুদ্ধে ঠিক করে লড়তেও পারছিলাম না যে আমার স্ত্রী সুকন্যা গজরৌলা সব থেকে বড় ঠিকাদার রণধীর সিং এর লোক ফুলচাঁদ, তার হত্যার অভিযোগ লেগেছে ওর উপর। এটা থেকে তো এটা জানা যাচ্ছে যে আপনার স্ত্রী একজন গৃহবধূ। তাহলে এই হত্যার দোষারোপ, এই হত্যাটা কিভাবে করা হয়েছিল? অস্ত্র কি ছিল? মিস্টার কেডি, না কোনো হাতিয়ার ছিল না কোনো অস্ত্র। হত্যার কারণ নখের আঘাত বলা হচ্ছে। নখ? কিন্তু নখ দিয়ে কেউ কাউকে কিভাবে হত্যা করতে পারে? পুলিশ এটা বলছে যে সুকন্যার নখে বিষ ছিল, আর যখন সেটা ফুলচন্দের রক্তে মিশলো তখন ফুলচন্দের মৃত্যু হলো, এরকম পুলিশ বলছে। নখের মধ্যে বিষ কি করে থাকবে? সাধারণ নখে বিষ হয় না। কিন্তু কিন্তু কি? চুপ করে গেলেন কেন, বলুন। মিস্টার কেডি, আপনি কখনো বিষকন্যাদের ব্যাপারে শুনেছেন বা কোথাও পড়েছেন? বিষকন্যাদের বিষয়ে একটা অনেক পুরনো গল্প আছে বলুন। শোনা যায় যে মৌর্য সাম্রাজ্যে কন্যাদের বালিকা অবস্থা থেকেই বিষ মিশিয়ে বড় করা হয়, যাতে তারা ছুঁয়ে দিয়েই শত্রুদের হত্যা করতে পারে। ইউ মিন ফিমেল অ্যাসাসিন? হ্যাঁ, এরকমটা বলতে পারিস তুই। রাজারাজরা তাদের দরবারে ওদেরকে রাখত, আর ওই মহিলা তার নিজের সৌন্দর্য দিয়ে শত্রুদের মন্ত্রমুগ্ধ করে ওদেরকে হত্যা করত। কিন্তু স্যার, এসব কথাগুলো আজকের যুগে আবার কেন বলা হচ্ছে? একজন আইএস অফিসার স্ত্রীকে বিষকন্যা বলাটা শুধু গেঁয়ো নয়, বোকা বোকা কথা। সুকন্যা নামটা তো খুবই সাধারণ। নামটা সাধারণ হলেও এই গল্পের পেছনে বাস্তবিকতা কি আছে এটা তো গজরাওয়ালা পৌঁছেই জানতে পারা যাবে। আমার নাম কেটি পাঠক, আপনার উকিল আমি। কেডি সাহেব, আপনি আমায় এসব থেকে বাঁচিয়ে তো নেবেন না? এইসব লোকগুলো আমার উপর এক অদ্ভুত দোষারোপ করছেন। এরা বলছেন যে আমি এক বিষকন্যা। বিষকন্যা? সেটার চিন্তা আপনি করবেন না। আদালত এইসব কথা বিশ্বাস করে না, বিশেষ করে এই কথাবার্তার যখন কোনো ভিত্তি থাকে না, কোনো প্রমাণ থাকে না। এটা বলুন, যেদিন হত্যা হয়েছিল সেই রাতে আপনি কোথায় গিয়েছিলেন? আপনার স্বামীর বক্তব্য যে আপনি ঘরে ছিলেন না। আগে ওই আমাদের বাড়ির পেছনে যে জঙ্গলের রাস্তা আছে, আমি ওখানেই গিয়েছিলাম তুলসীর পাতা আনতে। তুলসী পাতা? অত রাতে? হ্যাঁ, ওই পুজো খুব সকাল সকাল হয়ে যায় তো, তাই ওই জন্যই আমার পাতার দরকার ছিল। অনেকটাই সময় লেগে গেল আপনার ওই পাতাগুলোকে জড়ো করতে, আধ ঘন্টারও বেশি সময়। আমরা এই এলাকায় নতুন এসেছি, ওই জন্য আমি জঙ্গল দিয়ে রাস্তা ভুলে অন্য একটা জায়গায় চলে গিয়েছিলাম, আর তারপর ফেরার পথটা জানতে গিয়েই আমার দেরি হয়ে গিয়েছিল। আচ্ছা, আপনি আমার উপর সন্দেহ করেন না তো? আমি শুধুমাত্র সত্যিটা জানতে এসেছিলাম আপনার কাছে। বাকিটা দেখছি আদালতে কি হতে পারে। 2 মাসের বিয়ে আর তারপরেই বরবাদি? শুনে খুব আফসোস হলো। বিষকন্যা? বিষকন্যা?
হাওলদার বাবু, এখানে কি ফুলচন্দের লাশ পাওয়া গেছিল? ওই আওয়াজটা শুনলে? নুপুরের আওয়াজ। সুপার গ্লু। প্রিয়া থিয়েটার? এখানে প্রিয়া থিয়েটার আছে নাকি? যেদিন ফুলচন্দের মৃত্যু হয়েছিল সেই সন্ধ্যেরই টিকিট কেউই ফিল্মটা দেখে এখান দিয়ে গেছিল। প্রিয়া থিয়েটারটা কি কাছেই নাকি? হাওলদার বাবু, আপনি তো অনেক কথা বলেন। গজরালায় পাঠক সাহেব আর আপনাকে স্বাগত বলুন। আমি রণধীর সিং, এখানকার খুব ছোট একজন ঠিকাদার। ও, তো ফুলচন্দ বলে যিনি মারা গেছেন? আগে হ্যাঁ, দুর্ভাগ্যবশত ও আমারই ম্যানেজার ছিল। নির্মমভাবে মারা গেল বেচারা, বিষকন্যার চক্করে। এই বিষকন্যার ব্যাপারটা আমি বুঝতে পারছি না। কাল যখন আদালতে প্রসিকিউশনে কাগজপত্র পেশ করা হবে তখনই বুঝে যাবেন। আপাতত আমি আপনাকে বলতে চাই যে ওই মেয়েটি তো একটা নিছক অস্ত্র মাত্র। আসল হত্যাকারী তোর স্বামী, যে আমার লোকের পিছনে পাঠিয়েছিল নিজের বউকে মারার জন্য আপনাদের ওই ডেপুটি কালেক্টর অমরিশ গোয়েল। দেখতে তো খুবই সাদাসিধে, কিন্তু আসলেও ধুরন্ধর। আমি আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি যে আপনি ওর থেকে সাবধানে থাকবেন। এখন তাহলে চললাম। আর হ্যাঁ, যাওয়ার আগে আপনাকে আরো একটা পরামর্শ দিই, ফিরে যান আপনি মুম্বাইতে, নয়তো ওই স্বামী স্ত্রীর জালে জড়িয়ে পড়বেন আপনারাও। যেদিন তুই সুকন্যাকে বিয়ে করে বাড়িতে এনেছিলি, আমি সেই দিনই বুঝে গিয়েছিলাম যে এই মেয়ের পা পড়া খুব অশুভ হবে। আরে কতবার বলেছিলাম যে উর্বশীকে বিয়ে কর, কিন্তু তুই আমার একটা কথা শুনলি না। এটা জেনেও যে ওর অতীতটা কত খারাপ, তবুও তুই ওকে বউ করে নিয়ে এলি। মা, তুমি বুঝছো না কেন? সুকন্যা নিজের অতীতকে একদম ভুলিয়ে ফেলেছিল, একদম বদলে গেছিল। আরে ও অতীতকে ভুলে গিয়ে থাকলে এসব কি হচ্ছে? লোকে ওকে বিষকন্যা কেন বলে? বিষকন্যার মানে বুঝিস কি হয়? একেবারে জীবন্ত বিষের দোকান। মা 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 ওকে উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো। আমি জানি যে সুকন্যা একেবারে নির্দোষ ছিল। আমি তোমায় খানিক বাদে ফোন করছি। ওকে। মা এখন বৈদেহী, মানে বলতে চাইছি যে সুকন্যার ব্যাপারে সব উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো। আমার জানা আছে যে সুকন্যা তোর উপর জাদু করে রেখেছে, সেই জন্য তুই কারোর কথা শুনিস না। দেখবি একদিন তুই নিশ্চিত পস্তাবি। মা দাঁড়াও। কেন? এটা কি করছো? কাশির ওষুধ খাচ্ছি। মা, এটা কাশির ওষুধ নয়, এটা বিষ। মা, বিষ এখানে কি করে এলো? সুকন্যা, প্রকাশ, তুমি? সুকন্যা, এসব কি হয়েছে? তুমি এসব চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি এসে গেছি না?
আমি তোমার সঙ্গে রয়েছি, ঠিক আছে? আই এম সরি, আমার নাম হলো চরণ শুক্লা। নমস্কার শুক্লাবাবু, আপনার তো খুব বাজেভাবে কাশি হয়েছে, কিছু নেন না কেন? আরে এটা তো খুব সামান্য ব্যাপার, কিন্তু এই কেসটা কিন্তু সাধারণ নয়। আরে দূরে সরে যাও ওর থেকে। তুমি যদি ভুল করে ছুঁয়ে ফেলো না, এক্ষুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাবে। শোনোনি, বিষ কন্যা ও। মাইলট, আমি সরি। আমি দুঃখিত, এই জঘন্য কাশি। মাইলট, আমরা সরাসরি পয়েন্টে চলে আসি। 3 ডিসেম্বরের রাতে 10:30টার সময় শিল্পালাল আর ফুলচাঁদজি ওনার গাড়িতে গজালা গাঁওয়ের জঙ্গল থেকে পাস করছিল। হঠাৎই ওনার গাড়ির সামনে একটা পাথর এসে পড়ে, আর যখনই উনি গাড়ি থেকে নেমে পাথরটাকে সরানোর চেষ্টা করলেন, তখন এই মহিলা সুকন্যা গোয়েল ওনার উপর ঝাঁপিয়ে পড়ে আর ওনার হাতে নিজের নখ দিয়ে আঁচড় কেটে দেয়। এই দেখুন। তো মাই লর্ড, তার 10 সেকেন্ড পরেই মিস্টার ফুলচাঁদ পড়ে গিয়ে মারা যান। আর মৃত্যুর কারণ, ওনার শরীরে প্রচুর পরিমাণে বিষের অস্তিত্ব। আর সেই বিষটাই বা কি? জেন্ড্রোটক্সিন, যেটা একমাত্র বিছে এবং সাপের মধ্যেই পাওয়া যায়। এই দেখুন। আর এই বিষটা মিস্টার ফুলচন্দের শরীরে প্রবেশ করে ওই আঁচড়ের মাধ্যমেই। ওই দেখুন, যেখানে ওই নীল নীল দাগগুলো রয়েছে, এর থেকে এটাই প্রমাণিত হয় যে ওনার নখের মধ্যে বিষ ছিল। আর এটার সত্যতা প্রমাণ করে এই ডিএনএ রিপোর্ট, যাতে পরিষ্কার লেখা আছে যে মিস্টার ফুলচন্দের হাতে যে আঁচড়ের দাগ ছিল সেটা ওনার নখেরই আঁচড়। ওনার নখে বিষ ছিল, এটা 100%। এর নখে বিষ আছে, এ বিষ কন্যা এই মেরেছে। অর্ডার, অর্ডার, বসে পড়ুন। ইওর অনার, নখ থেকে আঁচড়, আঁচড়ে বিষ আর বিষের কারণে মৃত্যু, এই কথাটা আমার অহেতুক মনে হয়েছে। এই কথাটাকে পুরোপুরি পরিষ্কার করার জন্য, সেটা কি তা জানার জন্য আমি আদালতের কাছে অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ ইওর অনার। সুকন্যা দেবী, আমি চাই যে আপনি আমার হাতে একটা আঁচড় কাটুন। মিস্টার পাঠক, কি করছেন এটা? মিস্টার পাঠক, আপনি বুঝতে পারছেন তো আপনি কি করতে চাইছেন? পুরোপুরিভাবেই জানি শুক্লাবাবু, প্রতিপক্ষ আমি, এতটুকু তো বিশ্বাস আমার মক্কেলের ওপর থাকা উচিত। ইওর অনার, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না আপনি, এটা করা আবশ্যিক। আঁচড় কাটুন। বয়ে যাওয়া সময়টার দিকে একবার নজর দেবেন শুক্লাবাবু। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15, 20, 25, 30, 25, 30। ইওর অনার, আমার ওপর কোনো রকম ভাবেই এই বিষের প্রভাব, কি বলেছিলেন যেন আপনি, ওই ডেন্ড্রোটক্সিন এরকম কোনো রকম পদার্থের একটা উপস্থিতি আমি অনুভব করতে পারছি না একদম। বাস হালকা জ্বলছে হাতটা, আর কিছুই না। সেটা এই জন্য যে ওর নখ এখনো বিষের মধ্যে ডোবায়নি। আচ্ছা আচ্ছা, তখন ডুবিয়েছিলেন? 100%। দেখেছিলেন আপনি? ও
ও বিষ কন্যা, নিজের ইচ্ছের অনুসারে ও বিষ বের করে, শুধু কোর্টে নিজের আসল রূপটা দেখাচ্ছে না। হ্যাঁ ঠিকই বলছে, ঠিকই বলছে। অর্ডার অর্ডার। আর যদি কেউ আদালত চলাকালীন কথা বলে তাকে বার করে দেওয়া হবে। ইওর অনার, আমি এই বিষধর বিষয়ে খুব একটা বেশি যেতে চাইছি না, কিন্তু এই আদালতের মধ্যে যে কেউই ওনাকে বিষকন্যা বলে ডাকছে। আমি অনুরোধ করছি আদালতকে যে আপনি এখানে উপস্থিত সমস্ত ব্যক্তিকে সাবধান করে দিন যে এরকম কুসংস্কারে বিশ্বাস করা শুধুমাত্র হানিকারক নয়, বরং সংবিধান বিরোধীও এটা। পাঠকবাবু, আসলে কথা হলো অন্ধবিশ্বাসের মধ্যেও বিশ্বাস শব্দটা আছে, আর এই লোকেদের এই মহিলাকে বিষকন্যা বলে বিশ্বাস করা এই কেসের সঙ্গে জড়িত। অতীত বলতে কি বলছেন? এটা একটা বিরাট ঘটনা, আর এটা সেই বলতে পারে যে ওকে কাছ থেকে দেখেছে। সেজন্য আমি ওনার মামা বাবুকে ডাকতে চাই, শ্রী বটুকনাথ বাবু। সুকন্যার তখন 6 বছর বয়স ছিল। তখন ওর মা বাবা একটা দুর্ঘটনায় মারা যান। তখন থেকে আমি ওকে মানুষ করেছি। এখান থেকে 20 কিলোমিটার দূরে চিরলা গ্রামে। কিরোলা, যেটা সাপ আর বিছের জন্য প্রসিদ্ধ। হ্যাঁ হ্যাঁ সাহেব, ঘন জঙ্গল ওখানে। প্রত্যেকদিন সাপ আর বিছে কামড়ানোর ঘটনা ঘটত। তারপর আমরা গ্রামের সবাই সাপ আর বিছের বীজ দিয়ে ওষুধ বানাই, যেটা আমাদের বাচ্চাদের দিতাম, যাতে ওদের কোনো সাপ বা বিছে কামড়ালে কোনো রকম ক্ষতি না হয়। আমি ছোটবেলা থেকেই সুকন্যাকে ওষুধটা খাওয়াতাম। তারপর ওই সাপের বিষ যেটা ওষুধ হিসাবে সুকন্যাকে দেওয়া হতো, তখন ধীরে ধীরে ওর শরীর বিষে পরিণত হয়। আর যখনই ও বড় হলো, ওই বিষের ক্ষমতা শেষ হতে লাগলো। আমার মনে আছে যখন ও একদিন কলেজ থেকে ফিরছিল, সাপ, সুকন্যা তাড়াতাড়ি ডাক্তারের কাছে চল। ঠিক আছে, কিন্তু এমনি ঠিক হয়ে যাবে। তোকে সাপে কামড়েছে। আমি বলছি না কিচ্ছু হবে না, এই বিষের প্রভাবে আমার কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। চল। তারপর সাহেব 2 দিনেই ওর ঘা শুকিয়ে গেল। তারপর থেকে আজ অবধি সুকন্যার কোনো বিষের প্রভাব কোনোদিন পড়েনি। মাই লর্ড, এই কথাটা প্রমাণ করার জন্য আমি আদালতের কাছে আবেদন করব যে একটা বিছে আনানো হোক যে ওনাকে কামড়াবে। শুক্লবাবু, আমার মনে হচ্ছে যে আপনার উপরেও কোনোভাবে এই বিষের প্রভাব পড়ছে। বিচিত্র এই কথাগুলো কেন বলছেন? পাঠকবাবু, তাহলে এই কথাটা কি করে প্রমাণ হবে যে ওনার ওপর বিষের কোনো প্রভাব পড়ে না? না, এটার প্রমাণ করার প্রয়োজনীয়তাও কি রয়েছে শুক্লবাবু? ইওর অনার, সুকন্যা দেবীর এই অবস্থাটা কোন নতুন বিষয় নয়। বিজ্ঞানে এটাকে মেট্রিওথিজম বলা হয়, যেখানে ব্যক্তি নিয়ম করে নিয়মিতভাবে নিয়মিত মাত্রার বিষ নিয়মিতভাবে পান করে থাকে, যাতে বাইরের বিষের প্রভাব তার শরীরে না পড়ে। জু আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে শুক্লবাবু হামেশাই ওখানকার কর্মচারীরা এই বিষয়টা প্রয়োগ করে থাকেন। মিস্টার শুক্লা, আপনি আমাকে এবং এই বিছেকে দুজনকেই ছেড়ে দিন। আমি এসব আদালতের মধ্যে হতে দেব না। বরুকনাথ বাবু, আপনি আমাকে দয়া করে এটা বলুন যে সুকন্যা দেবীর এই অতীতের অবস্থা অনুসারে কুলচাঁদ বাবুকে হত্যা করা, ওনার মৃত্যুর সঙ্গে এটার সম্পর্কটা কোথায়? আপনি বুঝতে পারছেন না সাহেব, বছরের পর বছর ওর শরীরে বিষগুলো গিয়ে ওর চিন্তা ভাবনাও বিষাক্ত। তারপর থেকে খারাপ লোকেদের সঙ্গ নিতে লাগলো। এগুলো আমি কি শুনছি সুকন্যা? আরে তুই দালবি ভাইয়ের সাথে কাজ করছিস, জানিস তুই যে ও কত বড় গুন্ডা একটা? ও মামা বাবু, আপনি এমনি এমনি চিন্তা করছেন। আমি ওদের ওখানে শুধু হিসাব কিতাবই তো দেখি, আর তার জন্য আমি পয়সাও তো ভালোই পেয়ে যাই। আর তাছাড়া ওদের ওখানে কাজ করতে আমার কোনো অসুবিধা নেই। আরে পাগল হয়ে গেছিস তুই? তুই জানিস টাকার জন্য ও অন্যের জীবন নিতে পারে, আর তুই ওর সাথে কাজ করবি? মামা বাবু, আপনিও না। 2 বছর অবধি সুকন্যা দলবীরের দলবলের সঙ্গেই কাজ করে, ওর ইশারায় চলতে লাগলো। দলবি ধরা পড়ার পর যখন সুকন্যার ওপর কেস চলছিল, ওকে দোষী প্রমাণ করাই গেল না। আর ওই 2 বছরে দলবি ভাই বহু লোককে হত্যা করায়। উত্তম, অতি উত্তম। পাঠকবাবু, আজ থেকে 1000 বছর আগে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ওনার দরবারে এ ধরনের বিষকন্যা পালিত হতো, যাতে রাজার এক ইশারায়
সেই বিষ দিয়ে নিজের শত্রুদের খুব সহজে মারতে পারে। আর এখন 2012-তে গজরোলার দলবি ভাই ওনার দরবারে এই মেয়েটি তেমনভাবেই পালিত হচ্ছিল, ও রাজা, ওর এক ইশারায় যে কোনো কাউকে মারতে পারে ও। যুগটা নতুন, কিন্তু পদ্ধতিটা সেই পুরনো, শত্রুর মৃত্যু। এসব কি বলছেন আপনি? সুকন্যা এমন নয়। অর্ডার অর্ডার, আমি সাবধান করছি যে আপনি। জজ সাহেব, আমি কিছু বলতে চাই। অনুমতি দিচ্ছি। জজ সাহেব, আমি আর সুকন্যা ছোটবেলার বন্ধু। আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে বড় হয়েছি। আর মামাবাবু সুকন্যার ব্যাপারে যা কিছু বলেছে সব একদম ঠিক। সুকন্যার ওপর বিষের প্রভাব হয় না, আর ও হয়তো কোনো বাজে সঙ্গতে পড়েছে। কিন্তু তারপর জজ সাহেব, ওর জীবনে অমরিশ আসে, আর অমরিশের ভালোবাসা ওর জীবনটাকে বদলে দেয়। আগে জজ সাহেব, প্রকাশ একদম ঠিক বলছে। অমরিশের সঙ্গে দেখা করার পর আমি খারাপ পথ ছেড়ে দিয়েছিলাম। আমি নিজেকে একদম বদলে নিয়েছি। আর তারপরে আমি ইনার সাথে বিয়ে করিনি। আপনি জিজ্ঞাসা করতে পারেন আমার স্বামীকে, আমি কি বিয়ে করার পর এনাকে অভিযোগের কোনো রকম সুযোগ দিয়েছি? জজ সাহেব, আমি আমার স্ত্রী সুকন্যার সঙ্গ মৃত্যু অবধি ছাড়ব না, কারণ আমি আমার স্ত্রী সুকন্যার উপর পুরো ভরসা করি। ও কারো খুনটুন করতে পারে না। এটা লাভ স্টোরি নয়, এটা মার্ডার স্টোরি। যদিও এই মার্ডারের কারণ একরকম ভালোবাসাই, কারণ তোমার স্ত্রী একজন এমন লোককে মেরেছেন যে তোমাকে হুমকি দিয়েছিল, আর ওনার নখের আঁচড়ের দাগ ওনার শরীরে। শুক্লবাবু, আপনার নখ এই সময় কোথায় আছে? আমার হাতে। আপনার হাতে? তাহলে সুকন্যা দেবীর নখ নিশ্চয়ই তার আঙুলেই রয়েছে। হ্যাঁ, যেখানে থাকে আর কি। এরকমটা তো হতে পারে না নিশ্চয়ই যে সুকন্যা দেবী এক জায়গায় রয়েছেন, তার নখ অন্য জায়গায়। মানে? না, মানেটা হলো যখন ফুলচাঁদ বাবুর মৃত্যুটা হয় তখন সেই সময় সুকন্যা দেবী ওখানে ছিলেনই না শুক্লাবাবু। সেখান থেকে 6 কিলোমিটার দূরে গজরোলা বাগ রোডে তিনি ছিলেন। বেপাত্তা হয়ে গিয়েছিলেন বাড়ি যাওয়ার জন্য তিনি ঠিকানা খুঁজছিলেন। দুজন ব্যক্তিকে ইনি জিজ্ঞেস করেছিলেন। সর্বপ্রথম ইওর অনার মানিক রাম, যার গজরোলা বাগ রোডের ওপর একটা পিসিওর দোকান রয়েছে, যেখানে গিয়ে সুকন্যা দেবী ওনাকে ঠিকানা জিজ্ঞেস করেছিলেন। 3 ডিসেম্বর রাত 10:30টার সময় সুকন্যা দেবীকে আমি গাজওয়ালা রোডে 3টের সময় দেখি। আমার পিসির দোকানে এসেছিল, আর ওখান থেকে ওনার ঘরের ঠিকানা জিজ্ঞেস করছিল। তারপরই অনার কিছুটা এগিয়ে যাওয়ার পর ইনি একজন রিক্সাওয়ালা বাবলু পান্ডেকে নিজের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেন। হ্যাঁ সাহেব, রাস্তার মোড়ে দেখেছিলাম সেই রাতে আমি ওনাকে। তখন আমি আমার অটোতে ঘুমোচ্ছিলাম। আচ্ছা দাদা, এই পুলে রোড কতটা দূরে? কাছেই আছে, 2 মিনিটের দূরত্ব। যদি বলেন তাহলে রিক্সা করে ছেড়ে দিই আপনাকে, মিটারে পয়সা দেবেন। না না, আমি চলে যাব, ধন্যবাদ। যে সময় আমি ওনাকে রাস্তাটা বললাম সেই সময় তখন রাত্রি 10:40 বাজে। ধন্যবাদ বাবলুবাবু। ইয়নার মানিক রাম আর বাবলু পান্ডের কথা অনুসারে এটা একেবারেই স্পষ্ট যে সময় ফুলচাঁদ বাবুকে হত্যা করা হয় সেই সময় সুকন্যা দেবী ওখানে ছিলেনই না, গজরোলা বাগ রোডে ছিলেন, সেখান থেকে 6 কিলোমিটার দূরে। তাহলে পরে ওনার নখের আঁচড়ের দাগ ফুলচাঁদের শরীরে কি করে পাওয়া গেল? সরি, এটা ডিএনএ রিপোর্ট মিস্টার পাঠক, কোনো মজা নয়। শুক্লবাবু, যদি আপনার এই প্রমাণে দম থাকে তো আমার সাক্ষ্যদেরও কিন্তু টলানো যাবে না। হ্যাঁ, কিন্তু একই মেয়ে একই সময় 2 জায়গায় কি করে হতে পারে? ভালো প্রশ্ন এটা, আর এই প্রশ্নের উত্তরটা খোঁজা হবে। কিন্তু ইয়না, যতক্ষণ এই প্রশ্নের উত্তরটা খোঁজা হয় আমি আদালতের কাছে আবেদন করব যে আমার মক্কেলকে হেফাজতে না রেখে জামিনে ছেড়ে দেওয়া হোক। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। তার মানে পুলিশের কাছে মিসেস সুকন্যা গোয়েলের বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে, কিন্তু কেডি পাঠক যে দুজন সাক্ষীকে এনেছেন তাদের কথাও আমরা ফেলে দিতে পারছি না। এই জন্যই আদালত মিসেস সুকন্যা গোয়েলকে 10,500 টাকার বিনিময়ে জামানত দিচ্ছে। কিন্তু ততদিন আপনি গজরাল ছেড়ে কোথাও যেতে পারবেন না। আজ্ঞে স্যার। দি কোর্ট ইজ অ্যাডজার্ন ফর টুডে। নমস্কার পাঠকবাবু। রণধীর সিং, ঠিকাদার, মনে হচ্ছে সত্যটা নিজের চোখে না দেখা অবধি আপনার বিশ্বাস হচ্ছে না। উঠে আসুন। বল। পাঠকবাবু দেখুন, এটাই হচ্ছে সত্যের প্রচার। আগে কি ভাই, কিছু বলেছে? হ্যাঁ বস, বলছে পুরো তোতাবাকির মতো। এই বল, খোল। সাহেব, সাহেব আমাকে মাফ করে দিন সাহেব। আমি আদালতে মিথ্যে কথা বলেছিলাম। ওই রাতে সুকন্যা দেবীকে আমরা গাজারওয়ালা রোডে দেখিনি। আমরা ওনাকে প্রথমবার দেখলাম। এই মিথ্যেটা বলার জন্য আমাদেরকে মোটা টাকা দেওয়া হয়েছে। তোমাদের মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য টাকা কে দিয়েছিল? ডিউটি কালেক্টর অমরিশ গোয়েল, সুকন্যা দেবীর স্বামী। পাঠকবাবু, নতুন জায়গায় নতুন নতুন লোকের উপর বিশ্বাস রাখা কখনোই ঠিক কাজ নয়, এটা আমি আপনাকে আগেই বলেছিলাম। এই দুই স্বামী স্ত্রী কোনো বিষাক্ত সাপের চেয়ে কোনো অংশেই কম নয়। দুজনেই একসাথে জড়িত। এই কন্যা প্রথমে দলবীরজির জন্য কাজ করত, আর এখন এ অমরিশ গোয়েলের জন্য কাজ করছে। এই বিষকন্যা নিজের মালিক বদলে নিয়েছে, চরিত্র না। কি পাঠকবাবু, আপনিও শিকারকে জঙ্গলে খোলা ছেড়ে রেখে দিয়েছেন শিকার করার জন্য? তাহলে মনে রাখবেন যে কারুরই নিস্তার নেই। তুমি যাও। হ্যাঁ বৈদেহী, বলো। সুকন্যা মা, তুই এত রাতে? আমি কি ভেতরে আসতে পারি মামা বাবু? স্যার, এত বড় ধোকা। ওকে যদি নকল সাক্ষ্য কিনতেই হতো তাহলে ও আপনাকে কেন ডাকলো? যে কোনো উকিলকে ডেকে নিত। রণধীর সিং ঠিক বলেছে স্যার। এই অমরিশ মাটির যতটা বাইরে, ঠিক ততটাই ভেতর। হয়তো তুই ঠিকই বলছিস, কিন্তু আমি এই কথাটাই অমরেশের মুখ থেকে শুনতে চাইছি। ফোনটা কেটে দিল। কাজ হলো।
স্যার আমি সুকন্যার মামা বটুকনাথের বাড়িতে এসে গেছি। হ্যাঁ, এবার ওনার থেকেই সুকন্যা আর অমরিশের ব্যাপারে জেনে নেব। আমি ফোন করছি। বটুকনাথ বাবু, বটুকনাথ বাবু, বটুকনাথ বাবু, বটুকনাথ বাবু, কে আপনি? আমি বৈদেহী, অমরিশের বন্ধু। বটুকলাল বাবুর কি হয়েছে? ওনাকে কে মারলো? এই প্রশ্নটা যদি আমি আপনাকে করি, আপনি এখানে সুকন্যার মামার বাড়িতে কি করছেন? আসলে আমি বটুকলাল বাবুর সঙ্গে দেখা করতে এসেছিলাম, সুকন্যার ব্যাপারে জানার জন্য, ওর আসল রূপটা জানতে। আপনি এরম ভাবে আমায় কেন দেখছেন? আমি তো এখানে এক্ষুনি এসেছি, আমি ওনার কিছু করিনি। আর ওনার মৃত্যু তো বিষ থেকে হয়েছে, আমার কাছে কোনো বিষ নেই। আপনি কি করে জানলেন যে এনার মৃত্যু বিষে হয়েছিল? আসলে আমি এমনি ভেবে নিলাম আর কি। সুকন্যাই ওর মামাকে মেরে ফেলেছে, কারণ উনি কোর্টে সুকন্যার বিরুদ্ধে কথা বলেছিল, আর ওই জন্যই সুকন্যা নিজের বিষ দিয়ে ওকে মেরে ফেলেছে। হোয়াট ননসেন্স! এটাই সত্যি। আপনি জানেন কাল রাত্রে সুকন্যা এখানে এসেছিল কেন? বদলা নিতে। আপনারা এটা কেন বুঝতে পারছেন না যে আপনি আর মিস্টার পাঠক একটা বিষ কন্যার কেস হাতে নিয়েছেন? মিস্টার পাঠক যদি সুকন্যাকে বেল না পাওয়াতো, তাহলে আজকে এই লোকটা বেঁচে থাকতো। আপনি চাইলে অমরিশকে জিজ্ঞেস করতে পারেন, ও নিজেই সুকন্যাকে এখানে এনেছিল। স্যার আমায় ক্ষমা করে দিন স্যার, আমি ভুল করেছি স্যার। ওই দুজন উইটনেস যাদের আদালতে ডেকেছিলাম, ওই দুটো উইটনেসও মিথ্যে ছিল স্যার। মিথ্যা আর এই বাজে কথার অপেক্ষা আমি করি আমার প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে। অমরিশ আমার নিজের মক্কেলের থেকে নয়। আপনি যেই দুজন মিথ্যা সাক্ষ্যকে আদালতে পেশ করান, তাদের বক্তব্য শুনেই আমি আপনার স্ত্রীকে জামিনে ছাড়ানোর ব্যবস্থা করি। অমরিশ বাবু, মিথ্যার পায়ে কেউ বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতে পারে না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনার এই কেসটা ছেড়ে আমি মুম্বাই ফিরে যাব। না স্যার, কেডি স্যার প্লিজ। অমরিশ জীবনে কখনো কোনো বাজে কাজ করেনি, না কখনো ঘুষ নিয়েছে, না কখনো ঘুষ দিয়েছে। স্যার, এই জন্য রণধীরবাবু ও শত্রু হয়ে গেছে। কেডি স্যার, যা কিছুই হয়েছে, অমরিশ যা কিছুই করেছে আমার বলাতেই করেছে। আমি ওকে বলেছিলাম যে আমার কাছে এরকম দুটো লোক আছে যারা সুকন্যার পক্ষে আদালতে সাক্ষী দিতে পারে, যাতে সুকন্যা বাঁচতে পারে। স্যার, সব দোষ আমার, অমরিশের কোনো দোষ নয়। অমরিশ তো শুধু... দোষটা জারি হোক না কেন, তার প্রভাব এই কেসটার উপরে পড়েছে। এখন আদালত কোনোভাবেই এটা মানবে না যে সুকন্যা ঘটনাস্থলে ছিল না। কাল রাত্রে আপনি আর সুকন্যা ওনার মামা বটুকনাথ বাবুর ওখানে গেছিলেন? হ্যাঁ, ওই কারণেই তো পুলিশ আরেকবার সুকন্যাকে গ্রেফতার করে নিল। কিন্তু ও ওখানে শুধু ওনার সাথে কথা বলতে গেছিল, কারোর খুনটুন করতে নয়। হ্যাঁ স্যার, কিন্তু মারলেও কিভাবে? পুলিশের বক্তব্য হলো যে বটুকনাথ বাবুর হত্যা ওই নখ থেকেই হয়েছে। ব্যাস ডিএনএ রিপোর্টের অপেক্ষা। আমি অবাক হব না যদি দেখি ওই রিপোর্টটা সুকন্যার সাথে মিলে যাচ্ছে। যাই হোক না কেন, সেটা আপনি জানবেন, আপনার নতুন উকিল জানবে।
বলুন এই ঝুমকো স্যার এই ঝুমকোটা তো ওই ঝুমকোটারই মতো, যেটা আমি বটুকনাথ বাবুর বাড়ি থেকে পেয়েছিলাম। এটা সুকন্যা দেবীর ঝুমকো? না স্যার, এটা সুকন্যার নয়, বরং এটা তো আমার মায়ের কানের দুল। কিন্তু এই কানের দুল বটুকনাথ বাবুর ওখানে কি করে গেল? প্রশ্নটা এটা নয় যে এই ঝুমকোটা কিভাবে বটুকনাথ বাবুর ওখানে পৌঁছলো, প্রশ্নটা হলো এই যে আপনার মা সেখানে কি করছিল। মাসিমা, আপনি কালকে বটুকনাথ বাবুর বাড়ি গিয়েছিলেন? না বাবা, আপনিও মিথ্যা কথা বলছেন। মনে হচ্ছে আমাকে আরো কিছুটা সময় এখানে থেকে এই কেসটার সঙ্গে যুক্ত থাকতে হবে। আর কিছু না হোক আমার জিজ্ঞাসাগুলো একবার জানার জন্য, এই খোঁজটা নেওয়ার জন্য যে বিষকন্যা বলে কিছু আছে না না, আর যদি থাকে তো সেটা সুকন্যা নাকি অন্য কেউ।